ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের দুটো পেজ আমরা সলভ করব ভৌতবিজ্ঞানের। সেই দুটো পেজ হলো 25 ভৌতবিজ্ঞানের যে পেজটা আছে আমাদের 25 আর 1006, এই দুটো পেজ। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে আমরা এমসিকিউ আর এসএকিউ এটা সলভ করব। দেখো, প্রথম প্রশ্নটা কী আছে, কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসকে বলা হয় অজৈব, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, পারমাণবিক জ্বালানি। এটা হচ্ছে উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। তারপরে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও তাপমাত্রায় 3V আয়তন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে। দেখো, আমরা কি জানি, একটা অ্যাভোগাড্রোর যে সূত্রটা, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণুবর্তমান, তাই তো? তাহলে ভি চাপ ও টি তাপমাত্রায় যদি ভি আয়তন হিলিয়াম গ্যাসে অণুর সংখ্যা এক্সটি হয়, তাহলে ওই একই চাপ ও তাপমাত্রায় ভি আয়তন অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা এক্সটি হবে। কিন্তু অক্সিজেন তো 3V আয়তন, তাহলে তার 3 গুণ হবে। তাহলে উত্তরটা কী হবে? 3xt। ঠিক আছে, বিদ্যাগটা। তারপরটা কী আছে দেখো, 1.3-তে 4NH3 সমান 2n2 প্লাস 6H2 বিক্রিয়াটিতে অ্যামোনিয়া নাইট্রোজেনের এসটিপিতে আয়তনের অনুপাত কত? এসটিপিতে আয়তনের অনুপাত। দেখো, এখান থেকে এটা একটু বোঝানোর জন্য আমি একটু লিখছি, দেখো সুবিধা হবে তোমাদের। দেখো, এইটাই ছিল সমীকরণ। এখান থেকে আমি যদি 2 কমন নিই, ঠিক আছে, দুইটা পুরোপুরি যদি কমন নিই, মানে 2 দিয়ে যদি ভাগ করে দিই পুরো সব দিকে, তাহলে কী হয়ে যাবে দেখো, এবারে 2NH3 আর N2 প্লাস এটা 3H2, এটা আমি করতেই পারি। ঠিক আছে, এবারে যে সমীকরণটা এলো দেখো, এই সমীকরণে মানে যদি এরকম কমন থাকে আমি এটা করে নিতে পারি। ঠিক আছে, সব ক্ষেত্রে করা যায় না এটা, মানে এদিকে দুইটা কমন আছে বলে এটা করলাম। এবারে দেখো, এখানে 2 আছে মানে 2 মোল, ঠিক আছে, আর নাইট্রোজেন এখানে 1 আছে মানে 1 মোল, ঠিক আছে, আর হাইড্রোজেন পাশে 3 আছে মানে এটা 3 মোল। 3 মোল হতে পারে বা 3 আয়তন হাইড্রোজেন, এখানে 1 মোল হতে পারে বা 1 আয়তন 2 মোল বা 2 আয়তন। তাহলে এখানে বলেছে তাদের আয়তনের অনুপাত, তাই তো, এসটিপিতে আয়তন অনুপাত। এবার এসটিপিতে আয়তন অনুপাত চেয়েছে, মানে এসটিপিতে 2 মোল 1 মোল গ্যাসের আয়তন কত হয়, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন আমরা জানি 22.4 লিটার। তাহলে 2 মোলের ক্ষেত্রে 2 × 22.4, এটা 1 মোলের ক্ষেত্রে 1 × 22.4। এবারে এই আয়তন আর এই আয়তন অনুপাত, এই দুটো আয়তনের অনুপাত যদি করি, তাহলে এটাই তো সেই কমন কেটে যাবে, তারপরে থাকবে কত, 2:, পরে থাকবে 2:1, তাই তো? তাহলে এখানে উত্তরটা কত হবে, 2:1। ঠিক আছে, নাইট্রোজেন আর অ্যামোনিয়া আর নাইট্রোজেনের অনুপাত, আয়তন অনুপাত এসটিপিতে। এবারে দেখো, পরবর্তী যেটা অঙ্কটা হচ্ছে কি, পরবর্তী যে প্রশ্নটা 1.4, 4 দেখাতে হয় 1.4-এ, হ্যাঁ 1.4, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি হয়? উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কী হবে? দেখো, তরলের সির দাগেরটা উত্তর হবে তরলের আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। তারপরটা কি, তারপরটা হচ্ছে 1.5, অন্যভাবে কোনো উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। ঠিক আছে, তা লেন্সটির প্রকাশ দৈর্ঘ্য কত হবে? এই যে অঙ্কটা, এই যে প্রশ্নটা, এটা একটা আলো চ্যাপ্টারের অঙ্ক, মানে গাণিতিক প্রশ্ন। এই প্রশ্নটা করতে গেলে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কিন্তু তোমাদের যে সিলেবাস অনুযায়ী, সেই সূত্রটা কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী ওই সূত্রটা কোনো বইতে, তোমাদের যে টেক্সট বইগুলো আছে কোনো বইতে ওগুলো ওটা নেই। সিলেবাস অনুযায়ী ওই সূত্রটা করানো হয় না, মানে সিলেবাসের মধ্যে নেই বলতে গেলে। ঠিক আছে, কিন্তু যেহেতু প্রকাশ দৈর্ঘ্য, দূরত্ব, প্রতিমা দূরত্ব এই কথাগুলো মানে সেগুলো তোমাদের সঙ্গে মানে পরিচিত, সেজন্য দেখো এই অঙ্কটা দিয়েছে। এই এবিটি এই টাইপের অঙ্কগুলো মানে সিলেবাসে নেই অথচ আছে এই রকম। ঠিক আছে, সেই ধরনের প্রশ্ন, মানে যেটাকে একটু কঠিন প্রশ্ন বলা হয়, এটা তো সিলেবাসের মধ্যে নেই বলা চলে। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু এতে নাও আসতে পারে। ঠিক আছে, তাহলে যাই হোক, তবু এই প্রশ্নের উত্তর আমরা করে দেবো এখানে। সেটা হচ্ছে, দেখো এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে তোমার প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বর একটা সম্পর্ক আছে। যাই হোক,
চলো তাহলে সেটা হচ্ছে 1/v, যে সূত্র হচ্ছে দেখো 1/v মাইনাস, আচ্ছা একটু দেখে নাও, সূত্রটা হচ্ছে কি 1/v মাইনাস 1/u সমান 1/f। ভিটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব আর ইউটা হলো বস্তু দূরত্ব, আর এটা তোমার ইএফটা হচ্ছে প্রকাশ দৈর্ঘ্য। এটা যেহেতু উত্তর লেন্সের ক্ষেত্রে এর একটা নিয়ম আছে, সেটা একটু জেনে নাও। উত্তর লেন্সের ক্ষেত্রে এফটা ধনাত্মক হবে, ঠিক আছে, এফটা ধনাত্মক পজিটিভ। আর প্রতিবিম্ব দূরত্ব যেটা সেইটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, ভিটাও পজিটিভ। আর এটা ওই ইউটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, ইউটা হলো নেগেটিভ। সেই জন্য ইউর যে মান প্রতিবিম্ব দূরত্ব এখানে কত হবে, এখানে বলেছে কি 30 সেমি দূরে বস্তুটা রাখে, তাই তো, তাহলে বস্তু দূরত্ব 30 সেমি আর প্রতিবিম্ব দূরত্ব 30 সেমি দূরে হয়েছে, তাহলে এখানে ইউটা হবে কত, ইউটা হচ্ছে -30 সেমি আর ভিটা হবে 30 সেমি, ঠিক আছে, 30 সেমি। সেখানে তাহলে এখানে বসালে যেটা চলে আসবে দেখো, তাহলে 1/30, এটা প্লাস হয়ে যাবে, 1/30 সমান 1/f, তাহলে এটা হচ্ছে 2/30 হলো সমান 1/f, তাহলে এফ সমান কত আসছে 30/2, তার মানে 50, তাই তো। তাহলে এখানে উত্তরটা কত হবে 15 সেমি, ঠিক আছে, উত্তরটা হয়ে যাবে 15 সেমি। আর দেখো 1.6 যেটা আছে, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক সূত্রটা কি সেটা আমরা জানতে হবে। সেটা হলো যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কি শূন্য মাধ্যমের আলোর বেগ বাই সেই মাধ্যমের আলোর বেগ। তাহলে সেই মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ তো আমরা জানি কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই তো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিসরাঙ্ক কত হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে সেখান থেকে দেখো 10⁸ কেটে গেলে তাহলে কী হচ্ছে 3/2, তাহলে এখানে উত্তরটা কত হবে বিদ্যাক, এটা ঠিক আছে, উত্তরটা হবে বিদ্যাক 3/2, বুঝতে পারলে উত্তরটা বিদ্যাক হবে। তারপরে দেখো পরেরটা 1.7-এ কী আছে, যে 50 হার্টজ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়, 50 হার্টজ। এখানে দেখো এটা করতে গেলে কী করতে হবে, সেটা হচ্ছে 50-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 2 গুণ করলে যেটা হবে সেটাই উত্তর, এটা শর্টকাট নিয়ম একদম, ঠিক আছে। আর বেশি কিছু তোমাদের বলছি না, কেন এই অভিমুখ পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, সিলেবাসে বহির্ভূত বলতে পারো। এটা করার ক্ষেত্রে তোমাদের শুধু এটুকু জেনে নাও, 50 হার্টজ বলতে যেটা বোঝায় মানে একটা অভিমুখ পরিবর্তন করতে 50 বার পূর্ণ তরঙ্গ কমপ্লিট করতে হয়। আর যেহেতু পূর্ণ তরঙ্গ 50 বার, তাহলে বলেছে অভিমুখ পরিবর্তন করার জন্য দুদিকে মানে একবার এদিকে যাচ্ছে আর এদিকে, তাহলে একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে দুবার করে, তাহলে 50টা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে তাহলে কটা, মানে 50 × 2 মানে 100 বার, ঠিক আছে। তাহলে এখানে পরিবর্তনটা হয়ে যাবে 100, উত্তরটা 100 হবে। তারপর 1.8-এ দেখো, 1.8-এ যেটা এটাও একটা গাণিতিক প্রশ্ন। এইটার মধ্যে বলেছে এ ও বি, এ আর বি এই যে দুটো প্রান্ত, এই প্রান্তের তুল্যরোধটা কত। দেখো এটা কীভাবে করবে, প্রথমে যেটা করতে হবে, প্রথমে এই দুটো 3 আর 6, ঠিক আছে, 3 আর 6-এর তুল্যরোধটা বার করতে হবে। এই দুটো যেহেতু সমান্তরাল সমবায়ে আছে, তার তুল্যরোধটা বার করব। সমান্তরাল সমবায়ে আছে এই দুটো 3 ওহম আর 6 ওহম, এই রোধ দুটো, তার সমান্তরাল সমবায়ে এর তুল্যরোধ বার করলে কত হয়। দেখো তুল্যরোধের সূত্রটা কী আমরা জানি, যে যদি R1 R2 তুল্যরোধ হয় তাহলে R1 × R2 বাই R1 + R2, ঠিক আছে, যদি দুটো রোধ হয় R1 R2 তাহলে R1 × R2 বাই R1 + R2, এটা তুল্যরোধের সূত্র। তাহলে এখানে তাহলে কত হবে 3 × 6 বাই 3 + 6 মানে 9, 3 + 6 9 আর 3 × 6 18, তো মানে কতটা হবে 2 ওহম, তাই তো, 2 ওহম হবে, 2 ওহম, ওহমটা এইটা 2 ওহম, ঠিক আছে। তাহলে দেখো এবারে দেখো 2 ওহম আর এদিকে 2 ওহম, এদের মধ্যে তুল্যরোধ মানে এখানে থাকছে, ঠিক আছে। এবার সেই 2 ওহম আর এই 2 ওহমটা সেটা তখন কোন শ্রেণীতে থাকবে, সেটা তখন শ্রেণী সমবায়ে থাকবে। তাহলে শ্রেণী সমবায়ে থাকলে 2 ওহম আর 2 ওহম তাহলে কী হবে, তাদের মধ্যে তুল্যরোধ কত হবে, সেই তুল্যরোধটা হয়ে যাবে কি 4 ওহম, ঠিক আছে। মানে শ্রেণী সমবায়ে থাকলে দুটো শ্রেণী সমবায়ে থাকলে তখন তুল্যরোধটা কত হয়, তাদের যোগফল হয়ে যায়। তাহলে এখানে উত্তরটা কত হবে, উত্তরটা হবে 4 ওহম, ডি, ঠিক আছে। তারপরে দেখো 1.9-এ
1.9-এ কী বলেছে? 1.9-এ যেটা বলেছে যে কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয়? 4টে অপশান আছে, এখানে উত্তরটা হবে এ। ঠিক আছে, খুব ভালো। 1.9-এ আচ্ছা, বয়স নির্ণয়ের ক্ষেত্রে এ নয়, এটা হচ্ছে বয়স নির্ণয়, এটা হলো C14 হবে বয়স নির্ণয়। ঠিক আছে, C14 এটাই। তারপরে প্রশ্ন কি, প্রদত্ত মৌলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক কোনটা? সবচেয়ে দুর্বল বিজারকটা হলো লিথিয়াম। ঠিক আছে, এখানে হয়ে যাবে মৌলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক লিথিয়াম। তারপর কি আছে, নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? এখানে উত্তরটা হবে ডি, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন উভয় প্রকার তোমার বন্ধন বর্তমান। তড়িৎ বিশ্লেষণের সময় কোনটা হবে? দেখো, ক্যাথোডে জারণ, অ্যানোডে বিজারণ, না উভয় তড়িৎদ্বারে জারণ, উভয় তড়িৎদ্বারে বিজারণ, না ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ? এখানে হবে ডিটা, ক্যাথোডে বিজারণ। অ্যানোডে জারণ ঘটে। তারপরে 1.13-এ কপার সালফেটের জলীয় দ্রবণের অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে? এখানে উত্তরটা হবে সি, গাঢ় নীল। ঠিক আছে, তারপরে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে, ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কার্বন বিজারণ, তড়িৎ বিজারণ, থার্মিট। যাতে এখানে উত্তরটা হবে বি, তড়িৎ বিজারণ পদ্ধতি। তার কোনটি অ্যাসিটিলিনের আইউপ্যাক নাম? ঠিক আছে, অ্যাসিটিলিন, যেহেতু অ্যাসিটিলিনের সংকেত কী বলো তো? অ্যাসিটিলিনের ক্ষেত্রে দুটো থাকবে কার্বন, তাহলে এখানে নামটা হচ্ছে ইথাইন, বি। ঠিক আছে, ইথাইন। তাহলে চলো তারপরের যে প্রশ্নগুলো আছে, এসএকিউ যে প্রশ্নগুলো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা হবে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, ঠিক আছে, বা আয়নোস্ফিয়ার ওই বলা যায় স্তরটাকে। তারপরে যে বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগের জন্য অপরিহার্য? ওটা ওই একই হবে, থার্মোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ারটা। তার পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, পূর্ণ নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম? সৌরশক্তি, বায়ুশক্তি। ঠিক আছে, তারপরে বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা সত্য মিথ্যা? পরেরটা, সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটা কারণ। হ্যাঁ, এটা সত্য, আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ হলো এটাই, অণুগুলির সসীম আয়তন আছে। তাহলে এই দেখো 2.4-এ দেখো 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিবি সমান ড্যাশ আরটি শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, এটার ক্ষেত্রে একটু বলি, আমরা জানি কি যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আর এসটিপিতে যে যে অবস্থার আদর্শ গ্যাসের যে সমীকরণটা, মানে 1 মোলের ক্ষেত্রে যে সমীকরণটা, 1 মোলের ক্ষেত্রে কী 22.4 লিটার তো যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন। ঠিক আছে, আর 1 মোলের ক্ষেত্রে সমীকরণটা কী হয়? পিবি সমান আরটি হয় শুধু, তাই তো? পিবি সমান আরটি। তার মানে 22.4 লিটার যে কোনো গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে পিবি সমান তখন কী হবে? আরটি হবে। পিবি সমান আরটি। আর এখানে বলেছে কী হতো? 11.2 লিটার। দেখো, 22.4 লিটারের কোনো গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আরটি, এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, 22.4 লিটার মানে 1 মোলের ক্ষেত্রে পিভি সমান আরটি হয়। তাহলে এবার বলেছে 11.2 লিটার গ্যাসের ক্ষেত্রে তাহলে কত হবে? ব্যাস সেই একই ঐখিক নিয়মে। এটা যদি আরটি হয়, পিবি সমান যদি আরটি হয়, তাহলে এটার ক্ষেত্রে কত হবে? আরটি বাই 2.4 ইন্টু 11.2, এটাই তো উত্তর। তাহলে কারেক্টলি কত 2 হবে। তার মানে পিবি সমান কত আসবে? হাফ আরটি। তাহলে শূন্যস্থানের জায়গায় কত হবে? হাফ, উত্তরটা। ঠিক আছে, এটা এইভাবে তোমাদের বুঝিয়ে দিলাম, এইভাবে করতে হয়। এটা হচ্ছে নিয়ম। এবার শর্টকাটে কীভাবে করবে? যেহেতু 11.2 ছিল, তাহলে 11.2 যেটা থাকবে তাকে 22.4 দিয়ে ভাগ করতে হবে। ব্যাস, এটাই শর্টকাট নিয়ম। এত কিছু করে শর্টকাটে করতে গেলে এটাই বোঝা গেল। শূন্যস্থান যদি শুধু পূরণ করতে হবে, শূন্যস্থানে কী লিখবে? এত করে দেখানোর প্রয়োজন নেই শূন্যস্থানে। তাহলে এখানে 11.2 বা 22.4 করলে যেটা পাবে সেটাই উত্তর। ঠিক আছে, এবারে দেখো, বয়েলের সূত্রানুযায়ী পিভি ভি লেখচিত্র অঙ্কন করতে বলেছে। দেখো না, সূত্রানুযায়ী লেখচিত্রটা কী হবে? দেখো, এটাই হবে সেই লেখচিত্র। পিভিটা যদি আমরা ওয়াই অক্ষ বরাবর নিই, মানে কোটি, আর এটা যদি ভিটা যদি ভুজ অক্ষ বরাবর নিই, তাহলে ভুজ অক্ষ বরাবরের সমান্তরাল সরলরেখাটা হবে ওই পিভি ভি লেখচিত্র। ঠিক আছে, বুঝে গেলে এটাই হবে।
তারপরে দেখো পরে যেটা প্রশ্ন 2.5, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। তাপের সুপরিবাহী তরল পদার্থ হলো পারদ। 2.6, এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্শনে দেখতে চান, তিনি কী ধরনের দর্পণ ব্যবহার করবেন? এটা কী হবে বলো তো? এটা হবে উত্তল দর্পণ। ঠিক আছে, এটা উত্তল দর্পণ। তারপরে হচ্ছে তোমার অথবা দিয়ে যেটা প্রশ্ন আছে যে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির কীরূপ প্রতিফলন হয়? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মির কীরূপ প্রতিফলন হয়? দেখো, প্রধান অক্ষের সমান্তরাল যে আলোরশ্মি সেটা কী হয়? সেটা প্রতিফলনের পর মুখ্য প্রকাশের মধ্য দিয়ে যায়। ঠিক আছে, প্রতিফলনের পর মুখ্য প্রকাশের মধ্য দিয়ে চলে যায়। তারপরে কি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী প্রান্তিক বর্ণ দুটো কী? প্রান্তিক বর্ণ দুটো হচ্ছে কি তোমার মানে এক ধারে যে বর্ণ দুটো তৈরি হয় সেটা হচ্ছে মানে বর্ণালীর ক্ষেত্রে লাল আর বেগুনি। ঠিক আছে, লাল ও বেগুনি। এবার হচ্ছে আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য, সেই জন্য। ঠিক আছে, তারপরটা হচ্ছে 3 পিন প্লাগের মোটা পিনটি হলো ড্যাশ, এটা হলো আর্থ পিন। শূন্যস্থানে আর্থ লিখবে। তারপরে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? দেখো, মধ্যবর্তী কোণ কত মানে ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন এবিটি এর টেস্ট পেপারে পাওয়া যায় আর কি, বুদ্ধিদীপ্ত যে প্রশ্নগুলো আছে সেটা একটু মান হবে কত? 90 ডিগ্রি। তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে, কেন্দ্রক। অ্যানোড মারে উপস্থিত দুটো দামি ধাতুর নাম কী হবে? দামি ধাতু সোনা, প্লাটিনাম। এটা মানে কেউ রূপো বলতে পারে, রূপো তো তা পাওয়া যায় অ্যানোড মারে। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়? সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যেটা ব্যবহৃত হয় তোমার পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইড। তার সংকেতটা কি? তার সংকেতটা হচ্ছে KAU। দ্বারা সংকেতটা বলে যেহেতু যখন এইভাবে বলবে যে কী তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয় তখন নামটা লিখে দিয়ে সংকেতটা বলে দেবে। ঠিক আছে, দেখো সংকেতটা হলো এটাই, KAUCN2। ঠিক আছে, এটা থার্ড ভাগের মধ্যে থাকবে, এটা থার্ড ভাগের মধ্যে থাকবে, পটাশিয়াম অরোসায়ানাইড। যখন এইভাবে বলবে মানে কী ব্যবহৃত হয় তখন নাম আর সংকেতটা দিতে পারলে ভালো হয়। আর যদি কোনো প্রশ্ন শুধু নাম চায়, কোনো প্রশ্ন শুধু সংকেত চায় তখন সেরকমভাবে দেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে কোনটা হলো? অ্যানোনমার্ট হয়ে গেল, কোনো বস্তু শোনা। হ্যাঁ, আচ্ছা, তারপরে অথবা ওই প্রশ্নের অথবাটা কি যে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে সিলভারের তড়িৎ লেপন। হ্যাঁ, সিলভার তড়িৎ লেপনে অ্যানোডটা কি? অ্যানোডটা হচ্ছে যখনই এরকম তড়িৎ লেপনের ক্ষেত্রে অ্যানোড হিসাবে সবসময় ওই যার প্রলেপ দেওয়া হবে সিলভারের প্রলেপ, যেহেতু তাহলে আমার সিলভারের পাত্রা লাগবে, বিশুদ্ধ সিলভারের পাত্রা লাগবে। ঠিক আছে, অ্যানোড হিসাবে যেটা বিশুদ্ধ সিলভারের পাত। তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র কেমন হবে দেখে নাও। দেখো, লুইস ডট চিত্রটা হবে এটাই। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের একটু বুঝে নাও, ম্যাগনেসিয়ামের তোমার ইলেকট্রন বিন্যাস 282। ঠিক আছে, সেখানে সর্বাপেক্ষা বহিস্থ কক্ষে যেটা থাকবে সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে দুটো আছে, তাই দুটো ইলেকট্রন। আর এর ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে সর্বাপেক্ষা বহিস্থ কক্ষে 6টা, 1 2 3 4 5 6 নীল কালি দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, তার ইলেকট্রন বিন্যাস 2 6। তাহলে এই ইলেকট্রনটা এখানে আসবে, ইলেকট্রনটা এখানে আসবে। ঠিক আছে, দুটো ইলেকট্রন আসলে যেটা তৈরি হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+ হয়ে যাবে, তখন এই ইলেকট্রন বিন্যাসটা হবে 288। আর অক্সিজেনের ক্ষেত্রে দুটো চলে গেলে এখানে 8টা হয়ে গেল, তাহলে 2-। ঠিক আছে, নেগেটিভ হয়ে যাবে 2-, এখানে ইলেকট্রন বিন্যাসটা হবে 28। ঠিক আছে, এইবারে এই দুটো যোগ হয়ে কী তৈরি হবে? এই ডান দিকে এমনভাবে লিখতে হয়, যেহেতু এখানে আমার জায়গা নেই তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সেটা MgO। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই হলো ম্যাগনেসিয়াম অক্সাইড লুইস ডট চিত্র, সমগ্র চিত্রটা। এবারে দেখো ওটা তো হয়ে গেলে, এবারে বাম স্তম্ভ ডান স্তম্ভ যাবো। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল কী হবে দেখে নাও। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটা হবে? ক্ষারীয় মৃত্তিকা মৌলটা হবে আমার বিদ্যাগেটা, ম্যাগনেসিয়াম। কাঁসাটা কোনটা হবে? কপার টিন, কপার প্লাস টিন, সিদ্ধাক। তারপরে একটি বিরল মৃত্তিকা মৌল হলো CE। ঠিক আছে, তারপর দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন পদার্থ কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, দেখো এখানে যে প্রশ্নটা আছে কী কারণে নাইট্রোজেনের ও 2.15 কী কারণে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম? কারণটা হবে যে লিখবে এরকম যে কারণ নাইট্রোজেন সমযোজী ত্রিবন্ধন দ্বারা গঠিত হয় এবং এই বন্ধন বেশ দৃঢ়। ঠিক আছে, এই কারণে এটাকে ভাঙতে অনেক শক্তি লাগে আর কি,
নাইট্রোজেনের 3টে বন্ধন থেকে ভেঙে নাইট্রোজেন পরমাণুতে নিয়ে যেতে অনেকটা শক্তির প্রয়োজন হয়। সেই জন্য এই কারণে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষিত কম হয়। এবার দেখো দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল, দার্শনিকের উলটা হলো, দার্শনিক উল হলো জিঙ্ক অক্সাইড বাষ্প, ঠিক আছে? জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে। তারপর হচ্ছে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে লোহার আকরিক, ম্যাগনেসাইট, ঠিক আছে? পরের যে প্রশ্ন দেখো, সরলতম কিটোন কতগুলি কার্বন পরমাণু থাকে? এখানে দেখো এই যে সরলতম কিটোন মানে যে কোনো শ্রেণীর সমগুণ যে শ্রেণী কিটোন আছে, অ্যালডিহাইড, অ্যালকেন আছে, ঠিক আছে? বিভিন্ন শ্রেণীগুলোর যে সরলতম মৌল কোনগুলো হয় আগে সেগুলো জানতে হবে, তাই না? সেই 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 ভিডিও কিন্তু একটা আমরা দিয়ে রেখেছি চ্যানেলে, যদি না দেখে থাকো ওটা দেখে নিও। দেখে থাকলে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করতে গিয়ে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখানে যেটা সরলতম কিটোন কী হবে? অ্যাসিটোন। তার ক্ষেত্রে কটা পরমাণু আছে? 3টে কার্বন পরমাণু, ঠিক আছে? উত্তরটা 3টে হবে। এবার সংকেত, তারপর দেখো অথবা প্রশ্ন সংকেত লেখো 2মিথাইল প্রোপিন। এটা হলো 2মিথাইল প্রোপিন, কারণ এটা 1 2 3 3টে, ঠিক আছে? এইভাবে নামকরণ করলে এটা হয়ে যায় 2মিথাইল প্রোপিন। 2মিথাইল প্রোপিনে এটা হলো গঠন সংকেত। আর এমনি যদি সংকেত লিখতে বলতো এইরকমভাবে লিখে দিতে CH3 CH3 CH2। এটা সংকেত, এখানে শুধু সংকেত চেয়েছে, সংকেত মানে সেটা গঠন সংকেত যদি বলে এইভাবে করে দেবে, ঠিক আছে? সংকেত এটা লিখতে পারো, তবে সংকেত চাইলে এটাই করে দেবে, কোনো অসুবিধা নেই, এটাই করে দেওয়া মনে বেটার হবে। তোমরা কিন্তু ওটা দেখে নিও, যারা ওই সরলতম যৌগগুলোর নাম বিভিন্ন শ্রেণীতে আছে, যারা আমরা এখানে কিটোন চেয়েছে, এবার যদি অন্য কোনো শ্রেণী বলতো, ঠিক আছে? ভিডিওটা দেখে নিও, আইদিকে যারা দেখো নি আমি ডান দিকে আই বাটনে তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবে। দেখো মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। বন্ধন কোণের বৃদ্ধি ক্রমানুসারে সাজাতে বলছে, মানে কার কোনটা বৃদ্ধির কম মানে হচ্ছে বৃদ্ধি বাড়বে আর কি, ছোটো থেকে বড় আর কি, ঠিক আছে? মানে কার ক্ষেত্রে বন্ধন কোণটা ছোটো, কার ক্ষেত্রে বেশি, সেটা তোমাদের সাজাতে হবে। কীভাবে সাজাবে দেখো, দেখে নাও। এটাই মিথেন, তারপরে ইথিলিন, তারপরে অ্যাসিটিলিন। মিথেনের হচ্ছে সবথেকে কম, তারপরে হচ্ছে ইথিলিনে 120 ডিগ্রি বন্ধন কোণ, আর এটা 180 ডিগ্রি, আর এটা 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? 9 ডিগ্রি 28 মিনিট, বোঝা গেল? এটাই। এবারে দেখো এটা হলো 1006 পেজের। দেখো প্রথম পয়েন্টে কী আছে? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস না, সেটা হচ্ছে নাইট্রোজেন হবে। তারপর দেখো এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটির আয়তন বেশি? এখানে উত্তরটা হবে সকল আয়তন সমান। কেন হলো একটু বুঝে নাও। দেখো আমরা জানি কি, যে কোনো এসটিপিতে যে কোনো গ্যাস হোক, তার 1 গ্রাম অণুর আয়তনটা হয় 22.4 লিটার, তাই তো? তাহলে 1 গ্রাম অণু মানে কত গ্রাম? আবার সেটা 1 গ্রাম অণু মানে হচ্ছে তার যে আণবিক ভর, সেই আণবিক ভর গ্রামে প্রকাশ করলে যা হয়, ঠিক আছে? তাহলে এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম। আবার নাইট্রোজেন আণবিক ভর 28 গ্রাম, আবার মানে গ্রাম আণবিক ভর। আর কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর 44 গ্রাম, প্রত্যেকের গ্রাম আণবিক ভর দেওয়া আছে। তাহলে দেখো প্রত্যেকের সেই গ্রাম আণবিক ভর দেওয়া আছে, তাহলে ওই গ্রাম আণবিক ভরের আয়তনটা প্রত্যেকের ক্ষেত্রে 22.4 লিটার হবে, ঠিক আছে? সেই জন্য এখানে সকল আয়তন সমান হবে। তারপর দেখো ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে উত্তর হবে ডি 44%। এটা কী করে হলো দেখে নাও। ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা কি? CaCO3। এবার ক্যালসিয়ামের এটা কত? ক্যালসিয়ামের তোমার পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে 40, ঠিক আছে? 40, আর কার্বনের 12, আর অক্সিজেনের 16। এটা দেখো অক্সিজেন 16 মানে 3 16 48, CO3 3 16, 3টে অক্সিজেন 3 16 48, আর এদিকে 12, ঠিক আছে? 12 আর 40 মিলে হয়ে যাবে 100। তাহলে 100 গ্রামের মধ্যে 40 গ্রাম আছে ক্যালসিয়াম, তাহলে শতকরা পরিমাণ কত? 100-এর মধ্যে 40, তাহলে শতকরা পরিমাণটা হচ্ছে 40%, ঠিক আছে? তাহলে দেখো কোনো তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে RA আর R হলে তাহলে কোনটা হবে? এখানে উত্তরটা হবে C। আর এটা মানে আপাত প্রসারণ গুণাঙ্কটা লেস দ্যান প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তারপরে একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে। দেখো এখানে যেটা আছে, যদি রাখা হয় তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে যে প্রতিমা যেটা তৈরি হবে সেটা হচ্ছে বস্তু থেকে বড় আকারে বড়। তাহলে আমরা কী জানি? রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বর আকার বাই বস্তুর আকার। তার মানে এখানে কি একের থেকে বড় হয়ে যাবে। একের থেকে বড় কোন মানটা আছে? একমাত্র 2। তাহলে উত্তরটা হবে 2 অপশান, ঠিক আছে? বস্তুর সকল অবস্থানেই অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে করলেন। সকল অবস্থানে অসৎ এবং তোমার এই প্রতিবিম্ব গঠন করবে। 1.6-এ এটা কত হবে?
তোমার অবতল লেন্স, ঠিক আছে। অসৎ এবং সমশস্য প্রতিবিম্ব গঠন করবে কে? অবতল লেন্স, ঠিক আছে। তারপরটা দেখো 1.7-এ 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরালভাবে যুক্ত করে তাদের তুল্য রোধ কত হবে? একটু আগে এটাই করেছি 3 ওহম 6 ওহমের ক্ষেত্রে কত হয়? 2 ওহম হবে, তাই তো এখানে হবে 2 ওহম। তারপরে হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা নিচের কোনটিকে প্রকাশ করা যায়? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা তোমার ক্ষমতা, ঠিক আছে। কোনটাকে প্রকাশ করা যাবে? যে দ্বারা কোনটাকে প্রকাশ করা? তড়িৎ ক্ষমতা হবে এটা। তারপরে হচ্ছে দেখো এই যে তোমাদের এই একক সংক্রান্ত একটা ভিডিও কিন্তু তোমাদের দেওয়া আছে এই চ্যানেলে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাদের সেখানে 9-10 মিলিয়ে আছে সেই ভিডিওতে। 10-এর একটা পার্ট করা আছে, 10-এর ভাগ করা আছে, 9-এর আলাদা ভাগ করা আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, সেখানে সিজিএস এবং এসআই এককগুলো দেওয়া আছে, ঠিক আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো, তোমাদের আই বাটনে দিয়ে দেবো। তারপরে দেখো, আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা U23592, এই যে নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা নির্গত হওয়া মানে কি? 4টে ভর সংখ্যা কমে যাওয়া, 2টো পারমাণবিক সংখ্যা কমে যাওয়া। তার পারমাণবিক সংখ্যা কমে গেলে 90 হবে। দেখো 90 কার আছে? একটাই মাত্র আছে 90, আর 4টে কমে গেলে দেখো 200। উত্তরটা হবে বিদ্যা, ঠিক আছে। তারপরেরটা 1.10-এ কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? দেখো পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম। আমাদের উপর থেকে নিচের দিকে দেখলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাই তো? সোডিয়াম, পটাশিয়াম। তাহলে আমার উপর থেকে নিচে এখানে ওই বাড়বে হচ্ছে কার? পটাশিয়ামের সর্বাধিক। পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হবে হচ্ছে তোমার পটাশিয়ামের, ঠিক আছে। তারপরে 1.11-এ কত সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ কোনটা? সির দাগেরটা C2H2, মানে এটা অ্যাসিটিলিনের সংকেত। তারপর হচ্ছে দেখো 12 দাগেরটা তড়িৎ বিয়োজনের সময় ক্যাথোডিক সংগঠিত বিক্রিয়াটি কি? একটু আগেই যে আমরা ক্যাথোডে বিজারণ ঘটে, তার উত্তরটা হবে বি, ঠিক আছে। ক্যাথোডে বিজারণ ঘটে। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট মিশ্রণকে উত্তপ্ত করলে কী পাওয়া যায়? এটা হবে নাইট্রোজেন। উত্তরটা হবে নাইট্রোজেন। তারপর এটা 1.13 হলো। এবার কত হবে? 1.14। 14টা হচ্ছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় কোনটা? অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তারপরে 15-এ দেখো কোন যৌগটি কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণে দ্রবীভূত ব্রোমিনের দ্রবণকে বর্ণহীন করে? কোন যৌগটি? এটা হয়ে যাবে C2H4, বিদ্যাগটা C2H4 ইথিলিন, ঠিক আছে, C2H4। তারপরে প্রশ্নগুলো দেখো, এটা হলো MCQগুলো হয়ে গেল। এবার হচ্ছে তোমার এসএকিউটা কি? দেখে নাও। প্রথমে শূন্যস্থানে আছে, শূন্যস্থান পূরণ করো। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো হয়, এটা হলো ট্রোপোস্ফিয়ার। তারপরে বয়েলের সূত্র, ধ্রুবক হলো ভর, গ্যাসের ভর আর উষ্ণতা। বয়েলের সূত্র বয়েল, এটা মনে রাখবে গিয়ে বয়েল মানে তাপমাত্রা নিয়ে বলছে। তার ভরটা হচ্ছে দুটোর ক্ষেত্রে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, দুটোর ক্ষেত্রেই ওটা হচ্ছে ধ্রুবক, দুটোর ক্ষেত্রে। আর উষ্ণতা, আর এটা পার্থক্য হয় উষ্ণতা আর তোমার আয়তন, তাই তো। বয়েলের ক্ষেত্রে নির্দিষ্ট ভর আর তার সঙ্গে সঙ্গে উষ্ণতা। এবারে ড্যাশ কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন 0 হয়, এটা হলো 0 কেলভিন। আদর্শের আয়তন 0 হয় কত? -273 উষ্ণতায়, পরম শূন্য তাপমাত্রা। তাই সেটা করলে কত হয়? 0 কে হয়? কেলভিনে লেখা গেলে কেলভিন, 0 কেলভিন, উত্তরটা হবে 0। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব সমান, ওটা সমান হবে, সমান হাফ ইন্টু কত? হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে অথবা ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। এখানে ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলা হবে, এটা হলো উত্তল দর্পণ, ঠিক আছে। তারপরে ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরো সালফিউরিক অ্যাসিড। তারপরে ম্যাগনেসিয়াম অণুর গঠনে ম্যাগনেসিয়াম পরমাণু ড্যাশ সংখ্যক ইলেকট্রন বর্জন করে? এটা হলো 2টো ইলেকট্রন বর্জন করে, ঠিক আছে। একটু আগে দেখলাম ম্যাগনেসিয়াম অক্সাইডের এটা তোমার লুইস ডট ডায়াগ্রাম আগের এতে। এবার তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে কেরোসিন একটি জীবাশ্ম জ্বালানি নয়, এটাও মিথ্যা। তারপরে কতগুলো রোদের সমান্তরাল স্বভাবে তুলনায় সবচেয়ে কম মানের রোদ অপেক্ষাও কম, এটা সত্য। তারপরে তড়িৎ পরিবাহিতাঙ্কের একক ওহমস, এটা মিথ্যা। তারপরে বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী নয়, এটা মিথ্যা। আর বক্সাইডের সংকেত হলো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2, এটাও মিথ্যা, কারণ এর সঙ্গে 2H2 যোগ হতে হবে, তাহলে বক্সাইড হবে, ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা। তারপর এটা 2.3-তে সন্ধিগত মৌল, কোনটা হবে? সন্ধিগত মৌলটা হবে এখানে কিন্তু দুটোই সন্ধিগত মৌল, নিকেল, জিঙ্ক। আর এখানে কিন্তু দুটোই, কিন্তু এখানে এর ক্ষেত্রে কী হবে? উত্তরটা লিখব নিকেল,
কেন তারপর হচ্ছে প্রশ্নটা আছে, দেখো গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু, সেটা তো নিকেল হতে পারে না, সেটা তো জিঙ্ক হবে, জিঙ্ক ছাড়া আর কোনো নেই, তাহলে জিঙ্ক হবে। ঠিক আছে, তার সন্ধিগত মৌলের ক্ষেত্রে সি, আর গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটা হলো জিঙ্ক। তারপরে CnH2n+2, এটা কার সংকেত? এটা হচ্ছে অ্যালকেনের সংকেত, অ্যালকিন নয়, অ্যালকেনের সংকেত। ঠিক আছে, ডি। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে কার সঙ্গে মিলবে? তড়িৎদ্বয়ী যৌগ, এটা বি। অর্ধপরিবারের উদাহরণকে জার্মেনিয়াম। ঠিক আছে, এটাই। এই যে সংকেতগুলো অ্যালকেন, অ্যালকিন, এদের যে সাধারণ সংকেত, এটা সাধারণ সংকেত, এই সাধারণ সংকেত নিয়েও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, তোমরা কিন্তু সেটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, বা আমি এখানে ডান দিকে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তারপরে দেখো একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম, এটা হবে মিথেন। 242, তারপর হচ্ছে পরমাণু উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন 0, একটু আগেই প্রশ্নটা ছিল 0। তারপরে -27°C উষ্ণতা পরম স্কেলে কত হবে? পরম স্কেলে নিয়ে যেতে গেলে 273, তাই তো 273 দিয়ে কী করতে হয়? যোগ করতে হয়, মানে 273, মানে 273 দিয়ে যোগ করলে কত হয়? মাইনাস থেকে 273 কত? 247, যেটা হবে সেটা হবে পরম স্কেলের মানটা, অত কেলভিন হয়ে যাবে তখন। একটি বিন্দু একটি বিন্দু একটি বিন্দু আলোক উৎস একটু অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। তাহলে এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? যখন বক্রতা কেন্দ্রে স্থাপন হয় বিন্দু একটা তখন সেটা কি হয়? ওই পথেই ফিরে আসে। ঠিক আছে, আপতিত আর প্রতিফলিত রশ্মি একই পথে যায়, যে পথে যায় সেই পথে যায়, তাহলে চ্যুতিকোণটা কত হবে? চ্যুতিকোণটা 0 হবে। ঠিক আছে, 0 ডিগ্রি। এবার কিলোওয়াট ঘন্টা মানে কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? এই যে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, সেটাও কিন্তু সেই ভিডিও কিন্তু দেওয়া আছে তোমাদের, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, আই বাটনে দিয়ে দেবো, এখান থেকেও দেখে নিতে পারো যদি না দেখে থাকো। এর উত্তরটা কত হবে? এটা হবে 3.6 × 10⁶ জুল। ঠিক আছে, লাইকার অ্যামোনিয়া কি? হ্যাঁ, এটা কাকে বলে এটা কিন্তু তোমাদের দেওয়া আছে শর্ট ভিডিওতে, এটাও তোমরা আই বাটনে দিয়ে দেবো, এখান থেকে দেখে নিতে পারো। এবার দেখো অ্যামোনিয়াকে শুষ্ক করতে নিরোধক হিসাবে কি ব্যবহার করা হয়? শুষ্ক করতে ব্যবহৃত হয় পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড যেটাকে বলে পোড়াচুন। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটা হলো জিঙ্কের আকরিক। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের ছিল দুটো আজকের সলভ করে বলেছিলাম, SQ MCQ, সেটা সলভ হয়ে গেল। শেষমে বলি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো, আর যদি আমি সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। তা আজকে এই পর্যন্ত, ভালো থেকো। পরবর্তী ভিডিও পরের পেজগুলো আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।